বন্ধুরা, তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কি আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের প্রস্তুতি নেওয়া উচিত অথবা প্রিপারেশন করা উচিত। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবার দেওয়ার পর আমাদের হাতে অনেকটা সময় থাকে, কারণ রেজাল্ট বেরোতে অনেকটা দেরি হয়। ইভেন একবার যখন রেজাল্ট বেরিয়ে গেল তারপর কলেজে অ্যাডমিশনের প্রসেসটা অনেকটা লেন্দি হয়, অর্থাৎ অনেকটা টাইম ধরে হয়, অনেকটা টাইম গ্যাপ পাওয়া যায়। তো এই টাইমটা নষ্ট না করে কি আমরা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নিতে পারি? তো দেখো বন্ধুরা, আমার উত্তর তো একদম সিম্পল হবে, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নেওয়া শুরু করো। একদম টাইম ওয়েস্ট করো না, কারণ যত তাড়াতাড়ি তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবে ততই ভালো চান্স থাকবে তোমার ক্লিয়ার করার, কারণ সময়টা তুমি অনেকটা হাতে পাবে। আজকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যদি প্রিপারেশন করা শুরু করো এবং যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য যদি তুমি প্রিপারেশন করা স্টার্ট করো, সে আইবিপিএস পিওর পরীক্ষাই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, আরবিআই অ্যাসিস্ট্যান্ট হোক, ইভেন বন্ধুরা যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের ওপরই হয়। যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসিএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা। তো এই সমস্ত পরীক্ষাগুলোই একদম হুবহু সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের ওপরই হয়। এবং যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সাম একবার যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তার থেকে ভালো চাকরি আর হয় না, এইটুকুও তোমাদের জানিয়ে দিই। সেইখানে তোমাদের ইনিশিয়াল স্যালারিও খুব ভালো হবে এবং যেহেতু তোমরা সরকারি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই চাকরিটা তোমার লাইফ টাইম থাকবে, ওটা একটা পার্মানেন্ট জব হয়ে গেল তোমার। এবং বন্ধুরা, আমার সাজেশন তো এইটাই হবে যে এখন থেকে তোমরা যদি প্রিপারেশন স্টার্ট করো তো ন্যাচারালি যখন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখনই তোমরা ব্যাংকিং এক্সামসের জন্য বসতে পারবে। অলরেডি তোমাদের প্রিপারেশনটা হয়ে থাকলো এবং তোমরা যে লাইনেই পড়ো না কেন, সে তোমরা ইঞ্জিনিয়ারিংই পড়ো, সে তোমরা মেডিকেলই পড়ো, সে তোমরা কোনো জেনারেল লাইন নিয়েই পড়ো না কেন, সে তোমরা 3 বছর লাগাও, সে তোমরা 4 বছর লাগাও, 5 বছর লাগাও, যাই লাগাও না কেন, এই টাইম স্প্যানটা একটা বিশাল বড় টাইম স্প্যান যেটা তুমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে তোমার ব্যাংকিং এক্সামের প্রিপারেশনে। এবং একবার যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপর যত সরকারি ব্যাংকিং এক্সামস হয় সমস্ত পরীক্ষাগুলোয় বসতে পারবে এবং সমস্ত পরীক্ষাগুলো তোমার আরামসে ক্লিয়ারও হয়ে যাবে। তো ন্যাচারালি খুব ভালো করে এখন থেকেই প্রিপারেশন করা স্টার্ট করো। তবে কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে দিই, যেহেতু তোমাদের আলটিমেট লক্ষ্য অথবা আলটিমেট এম সরকারি ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করা, তো ন্যাচারালি বন্ধুরা কলেজে সেই সাবজেক্টের উপরেই গ্র্যাজুয়েশন করো যেটা সহজ সাবজেক্ট। মানে যে সাবজেক্টটায় তুমি গ্র্যাজুয়েশনও করছো পাশাপাশি তুমি সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশনও নিতে পারবে এমন একটা সাবজেক্ট তোলো। বিশাল কিছু হাইফাই সাবজেক্ট অথবা কঠিন সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন না করাই ভালো, এটা অন্তত আমার সাজেশন। কারণ সেই সাবজেক্টটা নিয়ে যদি তুমি পড়া শুরু করো তাহলে ব্যাংকিং এক্সামসের পেছনে আর টাইম দিতে পারবে না। অ্যাকচুয়ালি ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করাই যদি তোমার আলটিমেট এম থাকে তাহলে একটা সহজ সাবজেক্ট তোলো গ্র্যাজুয়েশনের এবং পাশাপাশি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন চালিয়ে যাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই ভুল করে। তারা প্রিপারেশন তো শুরু করে উচ্চ মাধ্যমিকের পর থেকে নেওয়া, কিন্তু যাহা তক তারা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট চুজ করে নেয় তো গ্র্যাজুয়েশনের পড়া এতটাই বেশি থাকে যে তারপর আর তারা সরকারি ব্যাংকিং এক্সামসের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যখনই তোমরা একবার প্রিপারেশন শুরু করবে তো সবার ফার্স্টে সিলেবাসটা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নাও যে আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসে কি সিলেবাস থাকে। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা ওপর জানিয়ে দিই, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে একদম সেম টু সেম প্যাটার্নেরই সিলেবাস থাকে। মেনলি আমাদের এখানে 4খানা সাবজেক্টই পড়তে হয়। আমাদের ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেটা মেনলি 2খানা স্টেজে তোমাদের পরীক্ষা হবে। পিও লেভেলের এক্সামসকে যদি তোমরা টার্গেট করো তাহলে সেখানে একটা থার্ড স্টেজও থাকে যেটাকে আমরা ইন্টারভিউ স্টেজ বলি। কিন্তু মেনলি আমি যে সমস্ত সাবজেক্টগুলোর নাম এখানে নিলাম এগুলো মেনলি আমাদের 2খানা স্টেজেই লাগে, অর্থাৎ প্রিলিমসের পরীক্ষার জন্য লাগে এবং মেন্সের পরীক্ষার জন্য লাগে। ক্লেরিক্যাল লেভেলের যত তোমরা এক্সামস দেবে সেই সমস্ত পরীক্ষাগুলোই 2 স্টেজ প্রসেস হয়। অর্থাৎ প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে যেখানে তোমাদের 3খানা সাবজেক্ট থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। এবং তারপর মেন্সের পরীক্ষা হবে যেখানে তোমাদের 4টে সাবজেক্ট থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। এবং পিও লেভেলের পরীক্ষার কথা যদি বলি তো পিও লেভেলেও প্রিলিমসের পরীক্ষায় 3খানা সাবজেক্টই থাকবে একদম সেম টু সেম ক্লেরিক্যাল লেভেলের মতো। সেইখানে তোমাদের ম্যাথস থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। এবং মেন্সেও তাই একদম সেম টু সেম ক্লেরিক্যাল লেভেলের মতোই থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং আরেকটা পোর্শন থাকে যেটাকে আমরা বলি ডেসক্রিপটিভ পোর্শন। তাও ডেসক্রিপটিভ পোর্শন আমাদের আরআরবি পিওর পরীক্ষায় থাকে না, আইবিপিএস পিও এবং এসবিআই পিওর পরীক্ষায় থাকে। তো ন্যাচারালি বুঝতেই পারছো যা ওভারঅল সিলেবাস থাকে সেই ওভারঅল সিলেবাসটা একদম সেম টু সেম থাকে, সে তুমি ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় দাও চাই পিও লেভেলের পরীক্ষায় দাও না কেন। তো ন্যাচারালি সবার ফার্স্টে সিলেবাসটা ডাউনলোড করবে, সিলেবাসটা খুব ভালো করে অ্যানালাইজ করবে, স্টাডি করবে এবং তারপরে চেষ্টা করে একজন গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করার। কারণ এটা একটা কম্পিটিটিভ লেভেলের এক্সাম, এটা তোমাদের স্কুল কলেজের পরীক্ষা তো নয়, এখানে তোমাকে চাকরি নিতে হবে। তো ন্যাচারালি এখানে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং কারেক্ট গাইডেন্স নিতে হবে। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা শুরুতেই নিজেরা প্রিপারেশন করতে থাকে বলে তারা রাস্তা হারিয়ে ফেলে এবং তারপরেই তারা ডিমোটিভেটেড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় যে আমি যে প্রিপারেশনটা নিলাম এতটা টাইম লাগালাম কিন্তু ভুলভাল প্রিপারেশন নিলাম। যে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নেওয়ার কথা
সেই প্রিপারেশনটা আমি নিলাম না। ন্যাচারালি আমি তোমাদেরকে সাজেস্ট করবো টাইম ওয়েস্ট না করে একজন গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করো। একজন গাইড তোমাকে একটা রাইট ট্র্যাক দেখিয়ে দেবে, একটা সঠিক রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তাটার উপর দিয়ে তোমাকে চলতে হবে এবং কনসিস্টেন্টলি প্রিপেয়ার করে যেতে হবে। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কিভাবে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা উচিত, কিভাবে টেকনিক অফ সলভিং শেখা উচিত। কারণ বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা যাহা তো সরকারি ব্যাংকিং এক্সামকে টার্গেট করছো, তোমরা যে কোনো পেপার তুলে দেখে নিতে পারো, যে কোনো মক টেস্ট তোমরা লাগাতে পারো, দেখবে সেইখানে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। টাইমের মধ্যে তোমাকে সলভ করতে হবে। যে স্টুডেন্ট টাইমের মধ্যে কোশ্চেন সলভ করতে পারে না, সে জীবনেও কোনোদিনও কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তো ন্যাচারালি এখানে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং সেই জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে। দেখো বন্ধুরা, সিলেবাস আমাদের যা থাকে সেটা ওভারঅল 9-10 সিলেবাসই থাকে। এইখানে এরিথমেটিকের পোর্শন সব তোমরা পড়েছো, রেশিও প্রপোর্শন পড়েছো, পার্সেন্টেজ পড়েছো, প্রফিট অ্যান্ড লস পড়েছো, টাইম স্পিড ডিস্টেন্স পড়েছো, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছো, এসআই পড়েছো, সিআই পড়েছো, অ্যাভারেজ পড়েছো, মিক্সচার পড়েছো। এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়েছো, কিন্তু এগুলো সব বেসিক নিয়মে তোমরা স্কুলে শিখেছো। কিন্তু কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য যখন তোমাদের প্রিপারেশন করতে হবে, সেখানে তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে যে একটা অঙ্ককে কত ছোটভাবে আমি করতে পারি যাতে আমি আমার টাইম বাঁচাতে পারি। এবং ন্যাচারালি আমি যদি আমার টাইম বাঁচিয়ে নিই তাহলে আমি বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো কম টাইমে। ওই জিনিসটাই তোমাদেরকে শিখতে হবে। সমস্ত অঙ্কের কোশ্চেন, সমস্ত রিজনিং এর কোশ্চেন যদি আমরা বেসিক নিয়মে করি তাহলে আমাদের অনেকটা টাইম চলে যায়। ন্যাচারালি আমাদের অ্যাটেম্প্ট বাড়বে না, এবং অ্যাটেম্প্ট যদি না বাড়ে তাহলে আমাদের কাট অফও ক্লিয়ার হবে না। কারণ আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে কিভাবে আমরা কোশ্চেন সলভিং টাইমটা কমাবো যাতে আমরা আমাদের অ্যাটেম্প্ট বাড়াতে পারি। কারণ তোমরা যে কোনো লেভেলের পেপার তুলতে পারো, আইবিপিএস পিওর পরীক্ষা তুলতে পারো, আইবিপিএস ক্লার্কের পরীক্ষা তুলতে পারো। যেমন আইবিপিএস পিওতে তোমরা দেখতেই পাবে 35টা অঙ্কের কোশ্চেন থাকে, যেখানে তোমরা টাইম পাবে মাত্র 20 মিনিট। তো ন্যাচারালি 35 খানা কোশ্চেনের টাইম যদি 20 মিনিট থাকে, তাহলে এক একটা কোশ্চেনের জন্য তুমি 30 সেকেন্ডেরও কম টাইম পাবে। তো সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন করতে হবে, কারণ কোশ্চেনটা তোমাকে দেখতে হবে, সেটা ব্রেনে প্রসেসিং করতে হবে, তারপর টেকনিক অফ সলভিং লাগাতে হবে, সলভ করতে হবে, অপশনে মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তোমরা যদি আরআরবি পিওর পেপার তোলো অথবা আরআরবি ক্লার্কের পেপার তোলো, তো সেইখানে অঙ্কের 40টা কোশ্চেন থাকে, রিজনিং এর 40টা কোশ্চেন থাকে, টোটাল 80 খানা কোশ্চেন থাকে, এবং তার জন্য তুমি টাইম পাবে মাত্র 45 মিনিট। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে কিভাবে তোমাকে অঙ্কগুলোকে সলভ করতে হবে, কিভাবে রিজনিংগুলোকে তাড়াতাড়ি সলভ করতে হবে যাতে তুমি তোমার অ্যাটেম্প্ট বাড়াতে পারো। এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, যার জন্য আমি টেকনিক অফ সলভিং এর উপর এত বেশি ফোকাস করি। এবং বন্ধুরা, চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার মেথড অফ সলভিং, তার টেকনিক অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় লাগাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।